গোপন অন্ধকার পথ ধরে রোজ 1 কোটি ব্যারেল তেল বেরিয়ে যাচ্ছে ইরানের হরমুজ দিয়ে। কিভাবে ফাঁকি দিচ্ছে তেহরানের চোখ, কি রহস্য আছে? নজিরবিহীন গতিতে মিসাইল ড্রোনের উৎপাদন বাড়িয়েছে ইরান। রাত দিন চলছে অস্ত্র বানানো। আরও 3 বছর কি যুদ্ধ টানবে খামেনির দেশ? আমেরিকা কানাডা শুল্ক যুদ্ধে তোলপাড়। ট্রাম্পের নজর কেন প্রতিবেশী দেশে? এটি কি ইরান যুদ্ধের লজ্জা ঢাকার কৌশল? মুসলিম বিদ্বেষী ভারতের আরএসএস নিয়ে মার্কিন সংগঠনের আপত্তি। ভ্রমণ নিষেধাজ্ঞার প্রস্তাব ওয়াশিংটন দিল্লি টানাপোড়েন। গোপনে অন্ধকার পথ ধরে প্রতিদিন হাজার হাজার ব্যারেল তেল বেরিয়ে যাচ্ছে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দিয়ে। হিসেব বলছে রোজ প্রায় 1 কোটি ব্যারেল তেল পার হচ্ছে এই গুরুত্বপূর্ণ জলপথটির গোপন রুট ধরে। কিন্তু ইরানের নিয়ন্ত্রণে বন্ধ থাকা এই পথ ধরে কিভাবে এত তেল পারাপার হচ্ছে? হরমুজের ঠিক কোথায় এই অন্ধকার বা ডার্ক রুট? বিশ্লেষকরা বলছেন মূলত হরমুজের মূল পথের বাইরে 3টি বিকল্প পথ দিয়ে এই তেলবাহী জাহাজ চলাচল করছে। এর মধ্যে রয়েছে অন্ধকার পথটিও। কিন্তু ইরানের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা যাচ্ছে? এটি কি সম্ভব? সত্যি কি তা ইরানের অজানা? কি রহস্য আছে এর পেছনে? কি বলছেন বিশ্লেষকরা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। এই সময়ে কোটি টাকার প্রশ্ন, হরমুজ প্রণালী কি বন্ধ নাকি খোলা? যদি খোলা থাকে তাহলে জাহাজ চলাচল স্বাভাবিক নয় কেন? আর যদি বন্ধ থাকে তাহলে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল কিভাবে হরমুজ প্রণালী পার হচ্ছে? প্রশ্নটি জটিল হলেও উত্তর একটাই, যার অর্থ হরমুজ একই সময়ে খোলা আবার একই সময়ে বন্ধ। কথাটি রহস্যময় মনে হলেও এটিই বাস্তব। এটি হরমুজের নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক অবস্থা। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী দিয়ে এখন 3 ভাবে তেলবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে। কিন্তু কিভাবে? সেই 3টি উপায় বা কি? মার্কিন সংবাদ সংস্থা সিএনএন সহ বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে নতুন এই স্বাভাবিক অবস্থায় প্রতিদিন হরমুজ দিয়ে পার হচ্ছে 1 কোটি ব্যারেল তেল। যুদ্ধের আগে একই সময়ে যেখানে পার হতো দ্বিগুণ বা 2 কোটি ব্যারেল তেল। ইরান ও আমেরিকার যুদ্ধ শুরুর পর ইরান মাইন পেতে রাখায় ও নৌপথটি অবরুদ্ধ করায় পুরোপুরি অচল হয়ে পড়ে হরমুজ প্রণালীর চিরাচরিত রুট। তবে এই পরিস্থিতির মাঝেই একেবারে বন্ধ হয়ে যায়নি জাহাজ চলাচল। ব্রিটিশ মেরিটাইমের হিসাবে মার্চ থেকে এখন পর্যন্ত 3,500-এর বেশি জাহাজে করে রপ্তানি করা হয়েছে 15 মিলিয়ন ব্যারেল তেল। সেখানেই প্রশ্ন, বন্ধ থাকলে কিভাবে চলছে তেলবাহী জাহাজ? পর্যবেক্ষকরা জানিয়েছেন এখন মূল রুট বা যুদ্ধের আগে যে রুট দিয়ে জাহাজ চলতো তার বদলে 3টি পথ দিয়েই সরবরাহ করা হচ্ছে বিপুল পরিমাণ এই তেল। প্রথমত ইরান নির্ধারিত পথ, যেখানে ইরানি জলসীমা দিয়ে খামেনির দেশকে টুল দিয়ে পার হতে হয় জাহাজগুলোকে। দ্বিতীয়ত ওমান নির্ধারিত পথ, যেখানে ওমানের জলসীমা দিয়ে জাহাজ পারাপার করতে পারে। তৃতীয় এবং বলা হচ্ছে সবচেয়ে আলোচিত ও ব্যবহার করা পথ গোপন বা ডার্ক রুট। তবে এ পথ কার নিয়ন্ত্রণে বা কিভাবে কাজ করছে এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। গেল 6 মাসে এই ডার্ক রুট ব্যবহার করে যাতায়াত করেছে প্রায় 1600 জ্বালানিবাহী জাহাজ, আর ইরান নির্ধারিত পথ দিয়ে পার হয়েছে প্রায় 1400 জাহাজ। অন্যদিকে যুদ্ধের আগের রুট আর ওমান উপকূল দিয়ে পার হয়েছে মাত্র 2 শতাধিক জাহাজ। অর্থাৎ যুদ্ধের আগের জাহাজ চলাচলের পথের পরিবর্তে নতুন বিকল্প রাস্তাগুলোই পরিণত হয়েছে নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক নিয়মে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন অবরোধ আর ইরানের কড়াকড়ির মাঝেও কার মদদে কোটি কোটি ব্যারেল তেল যাচ্ছে মধ্যপ্রাচ্যের বাইরে? সত্যি কি ইরানের অগোচরে এটি? এত সরু নৌপথে ইরানের চোখ আর শত শত টহল বোট ফাঁকি দিয়ে কিভাবে ডার্ক রুটে চলছে জাহাজ? এটি বড় রহস্য। বিশ্লেষকরা বলছেন এই ডার্ক রুট কোনো গোপন পথ নয়, বরং ইরান আর ওমানের অনুমতিতেই চলছে এই পথে জাহাজ এবং তা নির্ধারিত টোল দিয়েই। হয়তো যুদ্ধের কৌশল হিসেবে তা স্বীকার করছে না ইরান ও ওমান। তারা বলছেন তেহরানের অর্থনীতি সচল রাখতে আর মিত্রদের সাথে বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখতে গোপনে তেল সরবরাহ চালাচ্ছে খোদ ইরান। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন সর্বোচ্চ চাপের নীতি বা স্ট্রাঙ্গল পলিসি পুরোপুরি কার্যকর করতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র যতই হরমুজ অবরোধের কথা বলুক না কেন, সেটির বাস্তব চিত্র নেই। বরং কাগজে কলমে হরমুজ বন্ধ থাকলেও জলপথটি দিয়ে বিপুল পরিমাণ জাহাজ পারাপার বলে দিচ্ছে হরমুজের এই নিউ নর্মাল অবস্থায় এখন বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের নতুন বাস্তবতা। মানে কাগজে কলমে হরমুজ বন্ধ আছে ঠিকই, কিন্তু ইরানের শর্ত মেনে নতুন বিকল্প পথ দিয়ে চলছে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল।
অস্ত্রের দাপটে ইরানকে শায়েস্তা করতে ব্যর্থ হওয়ার লজ্জা ঢাকতে এবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীর ছুঁড়ে যুদ্ধ জয়ের পণ ধরেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া তরিকার যুদ্ধে ইরানকে কাবু করতে বিশ্বের সহায়তা চেয়েছেন তিনি। ইরানও ছাড়ার পাত্র নয়। আমেরিকার আহ্বানে সাড়া দেওয়া দেশগুলো লক্ষ্য করে হামলার হুঙ্কার দিয়েছেন ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। এমন অবস্থায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আরেকটা বিস্তৃত যুদ্ধ কি শুরু হওয়ার পথে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যোগ দিতে বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথিত বিশ্ব মোড়লের এমন আহ্বান এড়ানোর উপায় আছে কি? আর এমন আহ্বানে সাড়া দিলে ছেড়ে কথা বলবে কি ইরান? কারণ অস্ত্রের যুদ্ধে শক্তিশালী মার্কিন বাহিনীকে তেহরানের ঘোল খাওয়ানোর অনন্য নজির এখনও টাটকা। এই দফায় ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাসুল কতটা গুরুতর? অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় কোন কৌশল এগোচ্ছে তেহরান? ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই হুঙ্কার দিয়ে বলেছেন, নিজেদেরই বিপদ ডেকে আনবে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়া দেশগুলো। স্পষ্ট জানিয়েছেন, এমন দেশগুলোকে শত্রু হিসেবে গণ্য করে ভয়াবহ হামলা চালাবে তেহরান। রাগ ঢাক না রেখেই রেজাই জানিয়েছেন, আলোচনার মাধ্যমে বোঝানোর প্রাথমিক পদক্ষেপ ব্যর্থ হলেই ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। যদি মার্কিন প্রেসিডেন্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টা করেন, আমাদের পাল্টা জবাব হবে ভূমিকম্পের মতো। যারা আমেরিকার ডাকে সাড়া দেবে তাদের জন্য পরিস্থিতিটা হবে অত্যন্ত জটিল। সমস্ত প্রতিবেশী সহ বিশ্বের সব দেশকে বলবো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে। কেউ সেটি না মানলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। তাদের যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখতে বলবো। কিন্তু যদি তারা না মানে, আমরা সেই দেশের স্বার্থে আঘাত হানবো। নৌ অবরোধ, সামরিক আঘাতেও যখন ইরানকে দমাতে পারছিল না আমেরিকা, ঠিক তখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞার নয়া খেলা সামনে নিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থনৈতিক আর সামরিক যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে কখনো ভেনিজুয়েলা বানানো যাবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমেরিকার নতুন ধাপের এ যুদ্ধ বা অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। আঞ্চলিক পরিস্থিতি ঠান্ডা রাখতে প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়িয়েছে ইরান। এরই মধ্যে মিশর এবং পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে ইরানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। বারবার হরমুজ প্রণালীকে নিজ দেশের অংশ বলে ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ধাপের এ অর্থনৈতিক যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশকে ইরানের বিরুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে ট্রাম্প প্রশাসন। চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরো বড় যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে, যা ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়াতে উৎসাহিত করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 1 বছরের মধ্যে ইরান তাদের অস্ত্রের মজুদ দ্বিগুণ করেছে। যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত আছে। দেশীয়ভাবে উৎপাদিত অস্ত্র ও গোলাবারুদের দ্রুত উৎপাদন ইরানকে সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধের জন্য আরও সাহস যোগাবে বলে আশাবাদী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক। শনিবার ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি মিসাইল ও প্রতিরক্ষা অস্ত্র তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন। সেখানে তিনি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপের মধ্যেই দক্ষিণ ইরানে আবিষ্কার হয়েছে নতুন গ্যাস ফিল্ড। নতুন এই গ্যাস ফিল্ডে প্রায় 7.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। এদিকে সোমবার ইরানের উপর দেয়া আমেরিকার নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে কড়া পদক্ষেপের ঘোষণা দিয়েছে তেহরান। এমন অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরাতে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার করেছে অনুসন্ধানকারীরা। ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ফার্স প্রদেশে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সমৃদ্ধ একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার রয়েছে, যার মধ্যে প্রায় 5.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনযোগ্য। যুদ্ধ আর আলোচনায় ব্যর্থ যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে বাগে আনতে না পেরে এবার পুরনো নিষেধাজ্ঞার পথে আবারও ফিরছে। সোমবার ইরানের উপর দেয়া হয় নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কড়া হুঁশিয়ারি
দিয়ে বলেন, স্বাধীন সার্বভৌম ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া মানে অর্থনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড করা, যা ঠেকাতে দরকারে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তেহরান। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আর ওমান চেষ্টা চালাচ্ছে ইরান ও আমেরিকাকে আলোচনার টেবিলে ফেরাতে। শান্তি আলোচনায় ইরানকে ফেরাতে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এছাড়াও তেহরান সফরে যাবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে ধারণা করা হচ্ছে শুধু আলোচনা নয়, মক্কা চুক্তিতে যোগ দিতে ইরানকে অনুরোধ জানাবেন পাকিস্তান সেনাপ্রধান। বিশ্বের প্রথম দেশ হিসেবে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর পারমাণবিক সাবমেরিন পার্ম রুশ নৌবাহিনীতে যুক্ত হবে। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের নৌবহরের জন্য উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াবে এই সাবমেরিন। হিটল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বে প্রথমবারের মতো হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আনতে যাচ্ছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ 3M22 জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর পারমাণবিক সাবমেরিন পার্ম রুশ নৌবাহিনীতে যুক্ত করা হবে। সামরিক বিশ্লেষকদের মতে পার্মের এই সংযোজন রাশিয়ার দূরপাল্লার সমুদ্রভিত্তিক হামলার সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। রাশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মইসেয়েভ জানিয়েছেন, ইয়াসেন এম শ্রেণীর আক্রমণাত্মক পারমাণবিক সাবমেরিন পার্মি হবে প্রথম রুশ সাবমেরিন, যেটি শুরু থেকেই জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য নকশা করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়াই সাবমেরিনটি নতুন ক্ষেপণাস্ত্রের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারবে। পার্ম ইয়াসেন এম শ্রেণীর ষষ্ঠ সাবমেরিন। একই শ্রেণীর আগের 5টি সাবমেরিনেও জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপযোগী পরিবর্তন আনা হচ্ছে। তবে পার্মের ক্ষেত্রে এর উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা এবং যুদ্ধ পরিচালনা সরঞ্জাম শুরু থেকেই জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদনে রুশ প্রধানের বরাত দিয়ে বলা হয়েছে, জিরকন বিশ্বের একমাত্র মোতায়েনযোগ্য হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 1000 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ম্যাক 9 পর্যন্ত। অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে 9 গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উচ্চ গতিতে উড়ন্ত অবস্থায় গতিপথ পরিবর্তনের সক্ষমতা। এর উচ্চ গতি ও কৌশল পরিবর্তনের ক্ষমতা প্রচলিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। প্রায় 14,000 টন ওজনের প্রতিটি ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিন সর্বোচ্চ 32টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। রাশিয়া এ ধরনের 1 ডজনের বেশি সাবমেরিন নৌবহরে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে এই শ্রেণীর 10ম সাবমেরিন মুরমানস্কের নির্মাণ কাজও শুরু হয়েছে। ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিনের অন্যতম শক্তি এর গোপন চলাচলের ক্ষমতা। বিশেষ শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি, উন্নত প্রপালশন ব্যবস্থা এবং বিশেষ আবরণ ব্যবহারের কারণে এগুলোকে বিশ্বের সবচেয়ে নীরব ও শনাক্ত করা কঠিন সাবমেরিনগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ জিরকনের দূরপাল্লার আঘাত হানার ক্ষমতার সঙ্গে সাবমেরিনের এই গোপন সক্ষমতা যুক্ত হলে শত্রুপক্ষের জন্য তা শনাক্ত ও প্রতিরোধ করা আরও কঠিন হয়ে পড়বে। জিরকন শুধু শত্রুদের যুদ্ধজাহাজ নয়, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সক্ষম। কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি, রসদ কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় দূর থেকে আঘাত হানার ক্ষমতা ইয়াসেন এম সাবমেরিনকে আরও বহুমুখী করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ইয়াসেন এম শ্রেণীর সাবমেরিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বহরের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এরই মাঝে এ নিয়ে নানা রকম আলোচনা চলছে সামরিক মহলে। সমুদ্রের গভীরে অবস্থান করে দূর থেকে হাইপারসনিক গতিতে আঘাত হানার সক্ষমতা যে কোনো বড় নৌবহরের প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই চাপ বাড়াবে, যা রাশিয়াকে দেবে বাড়তি সুবিধা। আমেরিকার বিপুল সামরিক শক্তিকে টেক্কা দিলেও নিজস্ব অর্থনীতিকে সামাল দিতে হিমশিম খাচ্ছে ইরান।
পশ্চিমাদের চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইরানের বাজারে এখন তীব্র হাহাকার। চাল ডালের মতো নিত্যপণ্য কিস্তিতে কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। ইরানের মুদ্রা, রিয়ালের ঐতিহাসিক দরপতন আর খাদ্যপণ্যে আকাশচুম্বী মূল্যস্ফীতির মাসুল দিচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। এতে অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক বাড়ছে জনমনে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধে $37 বিলিয়ন আকাশচুম্বী খরচ করেও সুবিধা করতে পারছে না আমেরিকা। পাল্টা চালে হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ সহ নানা কৌশলে বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। মার্কিন শক্তির বিরুদ্ধে সাফল্য পেলেও পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে দেশটির বাজারে এখন শুধুই হাহাকার। পরিস্থিতি সামাল দিতে কিস্তিতে চাল ডাল কিনতে বাধ্য হচ্ছে ইরানের জনগণ। জিনিসপত্রের দাম এত দ্রুত বাড়ছে যে বেশিরভাগ পরিবারের পক্ষেই টিকে থাকা সম্ভব হচ্ছে না। খাবার ও প্রয়োজনীয় পণ্যে দোকানপাট ভরপুর থাকলেও পকেটে নেই পর্যাপ্ত অর্থ। মাংস ও দুধ জাতীয় খাদ্যদ্রব্য কেনা এখন অনেকের কাছেই যেন স্বপ্নের মতো। জিনিসপত্রের মূল্য লেখা, কিন্তু ট্যাগের কালি শুকানোর আগে দাম বদলে যায়। দোকানদারদেরও দোষ দেওয়া যায় না, তারা প্রতিটা মুহূর্তে পরিস্থিতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। কিন্তু আমার মতো ক্রেতাদের জন্য এটা এক বিশাল বিপদ। তাকের সামনে দাঁড়িয়ে যে হিসাব করি, ক্যাশ কাউন্টারে গিয়ে তার চেয়ে বেশি দাম দিতে হয়। দিন শেষে এক রাশ হতাশা নিয়ে খালি হাতেই ঘরে ফিরতে হয়। ভয়াবহ মূল্যস্ফীতির কারণে ইরানি জনসাধারণের জীবনযাত্রা এখন পুরোপুরি বিপর্যস্ত। লাখ লাখ ইরানি পরিবারের কাছে প্রতিদিনের খাবার জোগাড় করাই এখন কঠিন যুদ্ধ। অনেকের কণ্ঠে শোনা গেল ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযোগের সুর। যে কোনো মাংসের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলেই দামের আসল পরিস্থিতি বোঝা যায়। ধনীদের এই দামে কিছু যায় আসে না, আর গরিবদের কেনার কোনো সাধ্য নেই। দেশ হিসেবে আমরা আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। সরকারি কর্তারা মানুষের রুজি রোজগার রক্ষা করার কথা বলেন, কিন্তু আমাদের মতো লাখ লাখ মানুষের সেই রোজগার বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। ইরানের স্থানীয় মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সংকটময় পরিস্থিতিতে বাধ্য হয়ে লাখ লাখ মানুষ বাড়তি কাজ বেছে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক, সরকারি চাকরিজীবী এবং কারখানার শ্রমিকেরা সন্ধ্যার পর ট্যাক্সি চালিয়ে সংসারের খরচ মেটানোর চেষ্টা করছে। অনেকেই আবার জড়িয়ে পড়ছে ঋণের জালে। আকাশচুম্বী দামের চাপে আমরা একদম ভেঙে পড়ছি। একজন অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে আমার পেনশন যতটুকু বেড়েছে সেটা মূল্যস্ফীতির সামনে পুরোই অর্থহীন। পেনশনের টাকায় যখন আর সংসার চলছে না, তখন শুধু বেঁচে থাকার জন্যই আমাকে ডানে বায়ে সবার কাছ থেকে ঋণ করতে হচ্ছে। ইরানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এর মধ্যেই প্রায় 130% গিয়ে ঠেকেছে। ফলে মাংস এবং দুধের মতো খাবার কেনা রীতিমতো দুঃসাহসী কাজ। পর্যবেক্ষকরা বলছেন, বাজারে পণ্যের কোনো অভাব নেই ঠিকই, কিন্তু মূল সমস্যা হচ্ছে মানুষের কেনার ক্ষমতা ফুরিয়ে যাওয়া। দেশের চলমান অর্থনৈতিক সংকট শেষ পর্যন্ত কতটা ভয়াবহ আকার ধারণ করে সেটা নিয়ে সাধারণ ইরানি নাগরিকেরা আছেন চরম আতঙ্কে।